আপনাদের দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার নাকি চায় না এই রাজ্যের পরিস্থিতি বদল হোক। বুকে ব্যথা এমনি ওঠেনি। এখন তৃণমূলের যারা নিজেদের বলে না আমরা হেভিওয়েট নেতা, সব এক একটা এলাকার বড় বড় ডন, তারা এক একটা করে মুখ খোলা শুরু করবে আগামী 2 মাসের মধ্যে। যে গুলশন কলোনির কথা বলছেন, এরকম বেশ কিছু কলোনি আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। তত দেখবেন আপনাদের এই খবরই করতে হবে, একটা একটা গ্রাম ফাঁকা, একটা একটা বস্তি ফাঁকা, এক একটা সব ঝুপড়ির বাড়িগুলো দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তিরপল ঝুলছে কিন্তু ভিতরে মানুষ নেই। এই খবরই আপনাদের করতে হবে এরপরে আগামী 1 মাস দেখতে থাকুন। জয়দা, দেখা যাচ্ছে এসআইআর শুরু হওয়ার পর থেকে যে বিএলওদের উপর আক্রমণ করা হচ্ছে বারবার। বিএলওদের যে আক্রমণ করা হচ্ছে, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই বুথগুলোতে যেখানে তৃণমূল বা তৃণমূলের কর্মীরা ছাপ্পা দিয়ে ভোট দিত এবং দীর্ঘদিন এরা এইভাবেই নির্বাচনের বৈতরণী পার করেছে, এখন তারা এটা বুঝতে পারছে যে এইবার এই বিএলওরা যদি সঠিকভাবে কাজ করেন এবং নিয়ম মেনে কাজ করেন, একটা বড় সংখ্যক ভোট মানে ফেক ভোটার তারা এই তালিকা থেকে বাদ যাবে। এবং স্বাভাবিকভাবে এই ভোটারগুলো যদি এই তালিকা থেকে বাদ যায়, তাহলে ওই বুথ এই তৃণমূলের দ্বারা জেতা নামুমকিন। এই ভয়েই এই বিভিন্ন জায়গায় বিএলওদের আটকাচ্ছে, বিএলওদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং বিএলওদের উপরে আক্রান্ত হওয়ার ঘটনাও কিন্তু সামনে আসছে। আমি এর তীব্র নিন্দা করছি। আমি সমগ্র পশ্চিমবঙ্গের নাগরিককে অনুরোধ করব, আপনারা বিএলওদের সঙ্গে থাকুন। সেও একটা সাধারণ মানুষ আমাদের মতো, একজন সরকারি কর্মচারী, এবং কনস্টিটিউশনের নিয়ম মেনে, নির্বাচন কমিশনের নিয়ম মেনে সে কাজ যখন করছে, তাকে সেই কাজে সহযোগিতা করুন। এটা শুধুমাত্র একটা নির্বাচনের বা নির্বাচনী দলের বা ইলেকশনে যারা পার্টিসিপেট করছে এরকম কোনো পলিটিক্যাল পার্টির বিএলএদের শুধু দায়িত্ব নয়, এটা সমগ্র নির্বাচনের সঙ্গে যুক্ত সবথেকে বড় অংশ যেটা ভোটার, যারা নির্বাচনে ভোট দেবে তাদেরও কিন্তু একটা বেসিক দায়িত্ব হয়ে যায়। আপনার বাড়িতে যখন আসবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং সম্পূর্ণ সহযোগিতা করুন। যাদের নথি আছে তাদের ভয়ের পাওয়ার দরকারই নেই। যাদের 2002-এর তালিকায় নাম আছে তাদের তো কোনো সমস্যা নেই। যার বাবা মার নাম 2002-এর তালিকায় আছে, সমস্যা নেই। যদি নাও থাকে, তার জন্য কি করণীয়, এরকম 12-13টা তালিকা দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্টসের, সেই নথি দেখাবে, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে কেন এই বিএলওদের উপরে এরকম আক্রান্ত হতে হচ্ছে, বিএলওদের আক্রান্ত হতে হচ্ছে? স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, আতে ঘা লাগছে। তো আজকে বুঝতে পেরেছে যে বুথটা এত বছর ধরে ছাপ্পা দিয়ে জিতে এসছে, সেই বুথটা এবারে হারবে, কারণ এখানে বাকি যে ভোটগুলো এটা জেনুইন ভোট পড়বে এবং তৃণমূলের কাছে ভোটটা যাবে না। এই জন্যই আক্রান্ত হতে হচ্ছে। তীব্র নিন্দা জানে, এটা হওয়া উচিত। একাধিক জায়গায় দেখা যাচ্ছে বিএলওরা কোথাও চায়ের দোকানে বসে, কোথায় তৃণমূলের সভাপতির বাড়িতে বসে ফর্ম বিলি করছে। মানে এভাবে কি সঠিকভাবে এসআইআর করানো সম্ভব? যে বিএলওরা নিয়ম না মেনে, নির্বাচন কমিশনের নিয়ম না মেনে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন পার্টি অফিসে, বিভিন্ন দোকানে বসে ফর্ম বিলি করছেন, আপনাদের শুধু মনে করে দিতে চাই, এর আগেও একটা রাজ্যে এসআইআর হয়েছে এবং সেই রাজ্যেও কিন্তু বেশ কিছু বিএলওর এমন অবস্থা হয়েছে, তারা ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হয়ে গেছে। তাদের আইনি লড়াই লড়তে হচ্ছে। সাবধান থাকুন। তৃণমূলের বা কোনো রকম রাজনৈতিক নেতা নেতৃত্বের প্ররোচনায় পা দেবেন না, কারণ আপনার চাকরিটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে এখন একরকম। আপনি যদি কোনো রকম এই রাস্তার বাইরে যান, নিয়ম বহির্ভূত কাজ করেন, নির্বাচন কমিশন কিন্তু রীতিমতো এমন পদক্ষেপ নিতে পারে এটা আইনি জটিলতা সৃষ্টি করবে এবং আপনাকে কিন্তু আইনি লড়াই লড়তে হবে। সেটা হয়তো ভালো হবে না আপনার জন্য। গুলশান কলোনিতে যখন বিএলওরা গেছে, দেখা গেছে একাধিক নাম এমন রয়েছে যারা ওখানে থাকেই না, এলাকার যে যারা থাকে তারা চেনেই না ওই নামে কাউকে। যে গুলশান কলোনির কথা বলছেন, এরকম বেশ কিছু কলোনি আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। সেখানে এরকম ঘটনা ঘটেছে, 20টা ফ্ল্যাট, এই 20টা ফ্ল্যাটে 20টা পরিবার থাকে,
বিএলও ঢুকেছে, বিএলও ঢুকে একটা ফ্ল্যাটে শুধুমাত্র যে ব্যক্তি আছে তার সঙ্গে এই লিস্টের নাম মিলেছে, আর বাকি কারোর মেলেনি। 5 মিনিট বা 10 মিনিটে কাজ সেরেছে, চলে এসছে। আমার কাছে খবর আছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী, তার ভাইপো এবং তার পার্টি তৈরি করে রেখেছে সিস্টেমটা, যাতে নির্বাচনের সময় এই সিস্টেমটাকে ব্যবহার করা যায়। তৃণমূলের বুকে ব্যথা উঠছে কেন? এই কারণে। তৃণমূলের ঘুম হচ্ছে না কেন? এই কারণে। এখন ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না তৃণমূলের নেতাদের। কি কারণে? এই জন্য বিএলওরা যাবে, এই ফেক ভোটার আর নতুন তালিকায় উঠবে না, আর ওনারা ছাপ্পা দিতে পারবেন না। তো স্বাভাবিকভাবেই তো ঘুম হচ্ছে না এখন। নিউ টাউনের এমন অনেক বস্তি আছে যেগুলো এসআইআর শুরু হওয়ার পর ফাঁকা হয়ে যেতে শুরু করছে, আর যখন সেখানে সাংবাদিকরা যাচ্ছে তাদের সাথে অভব্য আচরণ করা হচ্ছে সেখানে গেলে। প্রথম কথা তো বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা, আপনাদের সাংবাদিক যারা আপনারা যাচ্ছেন এই খবরগুলো কভার করতে, যেখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তিরপলের পর তিরপল, ঝুপড়ি, কিন্তু আস্তে আস্তে মানুষ নেই আর ওখানে। বেশ কিছু আসবাবপত্র হয়তো ফেলেও চলে যেতে হচ্ছে, কিন্তু সেখানে আর মানুষ নেই। আর সেখানে আপনারা যখন খবর কালেক্ট করতে যাচ্ছেন, সংবাদ মাধ্যমের উপরেও চড়াও হচ্ছে তৃণমূল নেতারা, যে এই সত্যটা যাতে না সামনে আসে। এটা সবাই জানে, আপনারা তুলে ধরছেন, কিন্তু আমি বলছি এটা সবাই জানে এবং এটা আরো হবে। এই জায়গাগুলোকে দখল করে তৃণমূলের নেতারাই, তারাই ব্যবস্থা করে দিয়েছিল এখানে থাকা। তারাই বলেছিল তোরা এখানে থাক, তোদের ফেক ভোটার কার্ড, তোদের ফেক আধার কার্ড, তোদের ফেক রেশন কার্ড সবকিছু করে দেবো। আমি তো আপনাদের খবরে বলেছিলাম একটা রেশন কার্ড দেখিয়ে, রেশন কার্ডে লেখা আছে কি মিনা বেগম তার নাম, তার বাবার নাম কি KKR নাইট রাইডার। জীবনে শুনেছেন কারোর বাবার নাম KKR নাইট রাইডার? পশ্চিমবঙ্গে এটাই সম্ভব, আমি দেখিয়েছি আপনাদের। তো আজকে পশ্চিমবঙ্গে যেখানে এরকম ভাবে জালিয়াতি চলেছে ডকুমেন্টস নিয়ে, স্বাভাবিকভাবে এই এসআইআর যখন হচ্ছে সেই সবকটা জালি তো বাদ পড়বে। আর স্বাভাবিকভাবে এখন সব থেকে বুকে ব্যথা উঠবে তৃণমূল নেতাদের, সেটাই হচ্ছে। এবং আপনি যে বলছেন ফাঁকা হয়ে যাওয়ার বিষয়টা, এই ফাঁকা হয়ে যাবে আরো। যত এসআইআর হবে, যত আরো দিন এগোবে, তত দেখবেন আপনাদের এই খবরই করতে হবে, একটা একটা গ্রাম ফাঁকা, একটা একটা বস্তি ফাঁকা, এক একটা সব ঝুপড়ির বাড়িগুলো দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তিরপল ঝুলছে কিন্তু ভিতরে মানুষ নেই। এই খবরই আপনাদের করতে হবে এরপরে আগামী 1 মাস। দেখতে দাও। এসআইআর এর বিরুদ্ধে যে মহামিছিল ছিল তৃণমূল কংগ্রেসের, সেখানে মুখ্যমন্ত্রীকে দেখা গেল সংবিধান হাতে নিয়ে তিনি হাঁটছেন কেন? আহ, আচ্ছা, নাটক বা ড্রামাতে আমি জানি না, সব থেকে বেশি অস্কার দেয় না, অস্কার, হ্যাঁ, মুখ্যমন্ত্রী অস্কার পাওয়ার জন্য যাবতীয় যা করণীয় সব করে ফেলেছে। এইবারে শুধু আমরা অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী এবার অস্কার নিয়ে দাঁড়িয়ে থাকবে। আই হ্যাভ রিসিভড অস্কার ইন নাটক ড্রামেবাজি। দেখুন, উনি ওই সংবিধান নিয়ে হাঁটলেন, তারপরে ওনার বাড়ি কালীঘাটে গিয়ে একজন বিএলও ওনাকে ফর্ম ধরিয়ে এসছে, আর ওই ফর্ম ওনাকে ভরতে হবে। তো ওনার যে নাটকবাজি, শুধু তাই না, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মদন মিত্র, এরকম বিভিন্ন বড় বড় নেতা, তারা রীতিমতো এরকম করে এনুমারেশন ফর্মটা ধরে ছবি তুলেছেন, এবং সেই ছবিটা আমরা রীতিমতো দেখেছি ফেসবুকে। তার মানে কি, একদিকে তৃণমূল সাধারণ মানুষকে টুপি পরাচ্ছে, এই এসআর করবে না, এসআর নেই করনে দেঙ্গে, এই করে দেবো, ধর্ণা দেবো, আর এদিকে চুপি চুপি এনুমারেশন ফর্মটা ভরে নিচ্ছে। তার কারণ জানে এই ফর্মটা না ভরলে আলটিমেটলি ওনার নামটাই ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে। আর ভোটার লিস্ট থেকে বাদ পড়া মানে টিকিট পাওয়া তো দূরে থাক, ইলেকশন লড়া তো দূরে থাক, কাল দিন কি হবে বুঝতে পারছেন। একজন নাগরিকত্ব বা ভোটারের যদি তার দায়িত্ব হারায়, তার রাইটস হারিয়ে যায়, কি হবে বুঝতে পারছেন। বুকে ব্যথা এমনি ওঠেনি, কোনো ওষুধ কাজ করবে না, একমাত্র ওষুধ কাজ করবে এসআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর হলে নাকি মতুয়া সম্প্রদায়ের ভোট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই মানুষগুলো যারা মতুয়া বা রাজবংশী সম্প্রদায় আছে। মতুয়া সম্প্রদায় বা রাজবংশী সম্প্রদায় যারা আছে, যেটা বনগাঁর দিকের কথা বলছেন, ম্যাক্সিমাম ওখানে ওখানে আমাদের মতুয়া নেতৃত্ব আছেন, শান্তনু ঠাকুর আছেন, এবং সেখানে বিভিন্ন রকম ক্যাম্প করা হয়েছে। অনেকে আছেন যারা এই প্রসেসটাকে বুঝতে পারছেন না, ইংলিশে লেখা থাকলেও বা বাংলায় লেখা থাকলেও সেই জায়গায় রীতিমতো তারা তাদের সঙ্গে সহযোগিতা করছেন বোঝানোর জন্য যে এই প্রসেসটাকে কিভাবে করা যায়, এবং সেটাকে অনলাইন ফিল আপ করার যে পদ্ধতি, সেটা সিএ হোক বা নাগরিকত্বের জন্য যা করণীয় তার পূর্ণ সহযোগিতা সেখানে ক্যাম্প করে তাদেরকে করা হচ্ছে। সেই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই যে সিএ হচ্ছে, বলছে এটা নাকি বিজেপির ফাঁদ। আসামে যেমন 12 লক্ষ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, তেমন আপনাদের সাথেও হবে। সিএতে, সিএ কি 2005-এ হয়েছে না, 2025 হয়েছে নাকি? সিএ একটি বিল যেটা পাশ হয়ে গেছে, আইন হয়ে গেছে, এবং ভারতবর্ষের আইনের মাধ্যমেই
প্রত্যেকে নাগরিকত্ব পাবে, এবং সেই নিয়মের মধ্যে দিয়েই সমস্ত ক্যাম্প চালানো হচ্ছে। এটা তো পশ্চিমবঙ্গের ওই তৃণমূল নেতা নয়, ভাই 15,000 টাকা নিয়ে আয়, তো সমস্ত আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব কিছু করে দেবো। এটা তো তৃণমূল নেতা নয়, তৃণমূলের সিস্টেম চলছে না এখানে। একটা পার্লামেন্টে আইন পাস হয়েছে সিএএ, তার মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়েছে। অনলাইন পোর্টাল আছে, স্পেসিফিক ডকুমেন্ট জমা দিতে হবে, তারা জমা দিচ্ছেন যাদের কাছে আছে, এবং সেই প্রসেসের মাধ্যমে তারা নাগরিকত্ব পাবেন। কেন আপনি দেখেননি আমাদের এর পরেই বিটন বাবুর স্ত্রী অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি সেও নাগরিকত্ব পেয়েছে। সবাই পাবে, যারা অ্যাকচুয়ালি এলিজিবল প্রত্যেকে পাবে। একের পর এক তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে যে তারা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল বলেছেন যে তৃণমূলের শত্রু তৃণমূল নিজেই। এখন দেখা হলো হুমায়ুন কবির, সে 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে নিজের একটা দল গঠন করতে চলেছে। অপেক্ষায় থাকুন। তৃণমূলের যারা নিজেদের বলে না আমরা হেভিওয়েট নেতা, সব এক একটা এলাকার বড় বড় ডন, তারা এক একটা করে মুখ খোলা শুরু করবে। আগামী 2 মাসের মধ্যে তৃণমূলটাই তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। এর বিষয়ে আর কিছু বললাম না। কতজন নেতা এখন তৃণমূল থেকে বাইরে এসে এরকম দল তৈরি করবে, কতজন নেতা এখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। সব কিছু তথ্য তাদের কাছেও আছে, তারা অপেক্ষা করছিল সময়ের জন্য। সঠিক সময় আসতে চলেছে। তৃণমূল, পুরো তৃণমূল দলটা তাসের ঘরের মতো ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। সময়ের অপেক্ষা। দাদা, এখন শেষ প্রশ্ন। আপনাদের দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকার নাকি চায় না এই রাজ্যের পরিস্থিতি বদল হোক, তাই তৃণমূল সরকার এখানে থাকবে। অভিজিৎ বাবুর ব্যক্তিগত মন্তব্য, এটা অভিজিৎ বাবুকে জিজ্ঞেস করুন, এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা বঙ্কিমচন্দ্রের যে সৃষ্টি 1877 সালে, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে সুর দিয়ে যে গান গেয়েছিলেন, 1905-এ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে গান, স্বাধীনতা যোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের মূল হাতিয়ার হয়েছিল। স্বাধীনতার পরে 1950-এ ভারতের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ এই গানকে আমাদের রাষ্ট্রীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছিলেন। তার আজকে 500 অর্থাৎ 150 বছর। তাই আসুন সবাই সমবেতভাবে এই গান গেয়ে আমরা রাষ্ট্রকে এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে, সর্বোপরি ভারত মাতাকে আমরা বন্দন করি। সবাই প্রস্তুত হয়ে যে মন্ত্রণা হয়েছেন আমরা গানটা চালাবেন। আর সবাই যারা হয়েছেন, যত পর্যন্ত মানুষ হয়েছেন, দোকানদার হয়েছেন, বাড়ির সকলে হয়েছেন, নানা কিছু ধারণা হয়েছেন, সকলকে বলবো আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। আমরা বন্ধু মাতারাম গান শুরু করবো। আপনারা সকলে একটু দাঁড়িয়ে যাবেন।
भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। वंदे রাস্তা ভেঙে দেওয়া হয়েছে, রাস্তা বন্ধ। দাদা উঁচু দিয়ে দাদা উপর থেকে বলুন, দাদা উপর থেকে বলুন। একটা বর্বর, একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট, বাংলা বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করা, যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা, এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে। আমরা সম্পর্কে জানি, অভিজ্ঞতা আছে, তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান, যেভাবে রাস্তাটা ঘুরে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি, উল্টে তালা ঝুলিয়েছে। এ নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই। কালকে বিকেল থেকে এই পরিস্থিতি চলছে, বারবার যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে উত্তর চাইছেন কেন? আটকাতে চেয়েছিল, আটকাতে চেয়েছিল, আটকাতে পারেনি, আটকাতে পারবেও না। আমরা যে রাজনৈতিক দল করি, এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। অতএব যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে, তাদের কাছে রাস্তা ঘুরে তালা লাগিয়ে কিছু করতে পারবে। করতে পারে যারা মোহাম্মদ আলী জিন্না সোহরাবর্দীর মাইন্ডসেটে চলে, তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে, স্বাভাবিক। যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না, অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি উড়িয়ে দিলে মুখ খোলে না, রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না, তারা এটা তো করবে। এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে, সেম কালচার পশ্চিম বাংলায় এরা করছে। কিছু লোক বাংলা বাঙালি করেন, তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত, যাকে সাহিত্য সম্রাট বলা হয়, তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি,
কবিতা 1875-এ, যা 1896-তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন, যে মন্ত্র দিয়ে 1905-এ বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল, অকাল রাখি বন্ধন হয়েছিল, যে গানকে 1950 সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন, তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে। এরা কারা? মানুষই এর বিচার করে। আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিমবাংলার 1500টি জায়গায় 1 লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে, রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে, যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করে। তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের 125 জনগণ মন অধিক আপনারা পালন করবেন। কোন তৃণমূল বলছে? প্রাপ্ত বসু